আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজে স্কুল শাখার অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিংয়ে 12 অধ্যায় ব্যাংক ও গ্রাহক নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু বলে নিই যে তোমাদের সংসদ টিভিতে যে ক্লাস হচ্ছে অবশ্যই সেই ক্লাস তোমরা অনুসরণ করবে, ঠিক আছে? আর আজকে যে অধ্যায়টি, সেই অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংক ও গ্রাহক, এবং এই অধ্যায় আজকে আমার প্রথম ক্লাস। তো চলো আমরা ক্লাসটি শুরু করি, ঠিক আছে? ব্যাংক ও গ্রাহক দুটো জিনিস, কি ব্যাংক গ্রাহক, ব্যাংক কি, ব্যাংকের ইতিহাস কি, সব কিছু কিন্তু আমরা এতদিন পড়ে আসছি, ঠিক আছে? অষ্টম অধ্যায় থেকে ব্যাংকিং শুরু হয়েছে। তো এটা হচ্ছে 12 অধ্যায়ের আগে আমরা 3টা অধ্যায় করেছি এবং এই বিষয়গুলো সম্পর্কেই পড়েছি, ঠিক আছে? ব্যাংক কি আমরা তো জানি, ব্যাংক এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের নিকট থেকে সঞ্চিত অর্থ জমা রাখে এবং এই আমানত হিসেবে জমা রাখে এবং আমানতের উপর কী করে, সুদ দেয়, তাই না? ব্যাংক কী করে, জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং এই আমানতের বিপরীতে সুদ দেয় এবং ব্যাংক গ্রাহকের চাহিদা মাত্র তার অর্থ ফেরত দিতে বাধ্য থাকে, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাংক। আর ব্যাংকিং জিনিসটা কি, ব্যাংক ব্যবসায় লিপ্ত ব্যক্তি, কোম্পানি বা কর্পোরেশনকে কি বলা হয়, ব্যাংকার বলা হয়, তাই না? এখন যদি আমি একটু এভাবে লিখি, ব্যাংকিং, আমরা ব্যাংক আর গ্রাহক সম্পর্কে জানবো কিন্তু, ঠিক আছে? ব্যাংকিং ব্যবসায়ে, আর তোমরা সবাই অবশ্যই খাতা কলম নিয়ে বসো, তাহলে তোমাদের পড়াটা কিন্তু শেষ হয়ে যাবে। ব্যাংকিং ব্যবসার সাথে লিপ্ত মানে জড়িত, ঠিক আছে? জড়িত ব্যক্তি, কোম্পানি বা কর্পোরেশন কি ব্যাংকার, তাই না? এই বিষয়টা কিন্তু আমরা আগে অনেকবার পড়েছি। যেহেতু আমি বললাম তোমাদের কিন্তু ব্যাংকিং অংশটা অষ্টম অধ্যায় থেকে শুরু হয়েছে আর এটা হচ্ছে 12তম অধ্যায়। এই 3টে অধ্যায়ে আমরা কিন্তু ব্যাংক সম্পর্কে অনেক কিছু জেনেছি। তাহলে ব্যাংকিং ব্যবসার সাথে লিপ্ত ব্যক্তি, কোম্পানি, একে কী বলা হয়, ব্যাংকার বলা হয়। এখন আর গ্রাহক কারা? গ্রাহক হচ্ছে ব্যাংক থেকে যারা কোনো রকম সুবিধা গ্রহণ করে তারাই হচ্ছে গ্রাহক। ব্যাংক থেকে যে কোনো সুবিধা যে পায়, সুবিধা গ্রহণকারী হচ্ছে গ্রাহক। এখন এই গ্রাহক আর এই ব্যাংকের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক। যদি আস্থা আর বিশ্বাস না থাকে ব্যাংক আর গ্রাহকের মধ্যে, তাহলে কিন্তু গ্রাহক এবং ব্যাংক কেউই লাভবান হবে না। এই দুইজনের মধ্যে কি থাকে, আস্থা আর বিশ্বাসের একটা সম্পর্ক থাকে। এইটাকেই ব্যাংক ব্যবসার মূল মন্ত্র বলা হয়। তোমাদের প্রশ্নে একটা জ্ঞানমূলক প্রশ্ন প্রায় আসে যে ব্যাংক ব্যবসার মূল মন্ত্র কি, ব্যাংক ব্যবসার মূল ভিত্তি কি? ব্যাংক ব্যবসার মূল মন্ত্র হচ্ছে ব্যাংক এবং গ্রাহকের মধ্যে আস্থা আর বিশ্বাস। এটা হচ্ছে ব্যাংক, এই যে ব্যাংক আর এই যে গ্রাহক, এদের মধ্যে যে আস্থা আর বিশ্বাস থাকে সেটাই হচ্ছে ব্যাংক ব্যবসার মূল কি মন্ত্র। এটাকে বলে ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক। ব্যাংক আর গ্রাহকের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস থাকতে হবে। ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক, এগুলো নিয়ে ব্যাংক ও গ্রাহকের আবার সম্পর্কের কিছু পয়েন্ট আউট করা যায় যে কি কি সম্পর্কের ভিত্তিতে তারা সম্পর্কিত, ঠিক আছে? এই বিষয় নিয়ে এখন আমি বিস্তারিত জানাবো তোমাদেরকে। এতক্ষণ আমরা জানলাম কি ব্যাংক কি, গ্রাহক কি, এবং ব্যাংক আর গ্রাহকের মধ্যে কি আস্থা ও বিশ্বাসের সম্পর্ক থাকে এবং এই আস্থা আর বিশ্বাস কি ব্যাংক ব্যবসায় মূল মন্ত্র। এখন আমরা জানবো ব্যাংক ও গ্রাহকের মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান। আশা করছি তোমরা এই এতটুকু অংশ তুলে নিয়েছো। তাহলে যদি তোমরা এখন লিখে থাকো তাহলে কিন্তু তোমাদের যে কোনো প্রশ্ন আসলে তোমরা কিন্তু পারবে যে ব্যাংক ব্যবসার মূল মন্ত্র কি, তখন কি দিবা, ব্যাংক ও গ্রাহকের মধ্যে আস্থা ও বিশ্বাসের সম্পর্ককে ব্যাংক ব্যবসার মূল মন্ত্র বলা হয়, তাই না? এখন আমরা ব্যাংক ও গ্রাহকের কি পড়ব, ব্যাংক ও
গ্রাহকের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব এবং এই সম্পর্ক কতগুলো বিষয় রয়েছে। একটা যে প্রথম সম্পর্কটা রয়েছে ডেটর ও ক্রেডিটর সম্পর্ক। তোমরা যারা অ্যাকাউন্টিং পড়ছো তারা কিন্তু জানো যখন এটা ধরো একটা ব্যাংক আর এটা হচ্ছে গ্রাহক ক্লায়েন্টস, ইএনটি ঠিক আছে। এদের মধ্যে কি ব্যাংক আর ক্লায়েন্টের মধ্যে, ব্যাংক ও গ্রাহকের মধ্যে ডেটর ও ক্রেডিটর সম্পর্ক থাকে। যখন ক্লায়েন্ট ব্যাংকের নিকট টাকা জমা দেয় তখন সেটা ব্যাংক হয়ে যায় ডেটর, ঠিক আছে। আবার আর ক্লায়েন্ট থাকে ক্রেডিটর। আবার যখন ব্যাংক গ্রাহককে ঋণ দেয় তখন এটার বিপরীত সম্পর্ক বজায় থাকে, ঠিক আছে। তখন ক্লায়েন্ট হয়ে যায় ডেটর, ব্যাংক হয়ে যায় ক্রেডিটর, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ব্যাংক ও ক্লায়েন্টের মধ্যে ডেটর ও ক্রেডিটর সম্পর্ক বিদ্যমান। তারপর আরেকটা কি, আরেকটা দেখি, আরেকটা হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক। চুক্তিবদ্ধ সম্পর্কটা আবার কি, তাই না? এই যে আমি যে বলতেছি বারবার, ধরো এটা ব্যাংক আর এটা হচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্ট, ঠিক আছে। এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে, চুক্তিবদ্ধ কি সম্পর্ক দেখো, আমি ক্লায়েন্ট, এই যে ধরো একজন ক্লায়েন্ট, সে কি বলতেছে, ব্যাংকের মধ্যে এই মর্মে চুক্তিবদ্ধ হয়েছে যে আমি তোমার ব্যাংকে 5 বছর মেয়াদি একটি স্থায়ী হিসাব খুলব এবং এই হিসাবের মাধ্যমে আমাকে যে সুদ আছে সেই পরিমাণ সুদ দিতে হবে, এবং এই যে ব্যাংক তার চুক্তিতে লিখিত যে সুদের অ্যামাউন্টটা আছে সেটাই কিন্তু সে দিবে এবং 5 বছর পরেই দিবে। চুক্তির বাইরে তারা কিন্তু কিছু করবে না, তাদের মধ্যে কিন্তু একটা চুক্তিবদ্ধ সম্পর্ক থাকবে। আবার ব্যাংক কি করে, এই যে ক্লায়েন্টকে ঋণ দিয়েছে, ধরো ঋণ প্রদান করেছে, ক্লায়েন্ট হচ্ছে ঋণ গ্রহণকারী, হ্যাঁ। এখন এই যে ব্যাংক তাকে ঋণ দিল, এই ঋণ গ্রহণকারী ক্লায়েন্ট কি করবে, চুক্তিতে লিখিত অর্থ অনুযায়ী সে ঋণের কিস্তি পরিশোধ করবে সুদসহ সময় মতো। এই যে তাদের দুজনের চুক্তিতে যে লেখাটা উল্লেখ থাকে সেই অনুযায়ী তারা কাজ করে, তাদের মধ্যে অধিকার ও দায়িত্ববোধ তৈরি হয়, দুজনের চুক্তিতে উল্লেখিত দায়িত্ব ও অধিকারগুলো বজায় রাখে। এই জন্য বলা হয়ে থাকে গ্রাহক ব্যাংকের বিদ্যমান। আশা করছি তোমরা বুঝতে পারছো, এবং তোমরা কি শুনতে পাচ্ছ কিনা আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তারপর ব্যাংক গ্রাহকের ওসি, ব্যাংক গ্রাহকের ওসি কীরকম দেখো, আমার ব্যাংকও আছে গ্রাহকও আছে, ঠিক আছে। ব্যাংক গ্রাহকের ওসি হচ্ছে, গ্রাহকের কি থাকে, অনেক গ্রাহকের অনেক মূল্যবান সম্পদ থাকে, সেটা কি হতে পারে, সেটা জমি, তারপর জমির দলিল, স্বর্ণালংকার বা সঞ্চয়পত্র থাকে, এই সব কিছু বা জরুরি দামি কাগজপত্র থাকে, এই সব কিছু ব্যাংকের নিকট কি করে, ব্যাংক এগুলো তত্ত্বাবধান করে। আমরা যদি বাসায় আমাদের
কি বলে জমির দলিল বা অনেক দামি স্বর্ণালঙ্কার রেখে দিই, সেটা কি হয়ে যেতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হয়ে যেতে পারে বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ব্যাংক কী করে, এই দায়িত্বটা নেয়, সে তার ক্লায়েন্টের দায়িত্ব নেয় যে তোমার সম্পদের নিরাপত্তা দান করব আমি দেখাশোনা করে রাখবো। কি করে, এর জন্য ক্লায়েন্টকে কিছু মাত্র কি করতে হয়, অর্থ দিতে হয়, যার বিনিময়ে ব্যাংক কী করে, তার ক্লায়েন্টের সম্পদের দেখভাল করে রাখে। ঠিক আছে, এরপর হচ্ছে দেখা যাচ্ছে মনে হয় বন্ধকদাতা ও বন্ধক গ্রহীতা সম্পর্ক। বন্ধক গ্রহীতা সম্পর্ক, দেখো এই যে আমি ক্লায়েন্ট না, ধরো আমি ক্লায়েন্ট, ঠিক আছে, ব্যাংকের নিকট থেকে আমি ঋণ নিতে চাই, আমি একটা ব্যবসা করব, এই জন্য আমি ব্যাংকের নিকট ঋণ নিব। আমি ব্যাংকের নিকট 50 লক্ষ টাকার ঋণের আবেদন করেছি। ঠিক আছে, অনেক টাকা না, 50 লক্ষ টাকা। এখন আমি ব্যাংক আমাকে দিল ঋণ, কিন্তু আমি যদি ঋণ নিয়ে আর ঋণ পরিশোধ না করি, আমি যদি বলি যে না আমি আর টাকা দিতে পারবো না, কি করবে আমাকে? এইভাবে কিন্তু ব্যাংক দিবে না। তখন কি করবে ব্যাংক তোমার যে কোনো মূল্যবান একটি সম্পদ নিজের কাছে গচ্ছিত করে রেখে দিবে। যদি তুমি টাকা দিতে না পারো, সেই সম্পত্তির মালিক ব্যাংক হয়ে যাবে। সেটা কি হতে পারে, তোমার 50 লক্ষ টাকা দামের সমপরিমাণ বা তার থেকে বেশি কি হতে পারে, জমি হতে পারে। জমির দলিল ব্যাংকের নিকট বন্ধক রেখে ব্যাংক কি করবে, টাকাটা, ঋণের টাকা পরিশোধ করবে। ঠিক আছে, ঋণের টাকা প্রদান করবে। সেক্ষেত্রে ব্যাংক কি হয়ে যায়, ব্যাংক হচ্ছে বন্ধক গ্রহীতা, সে বন্ধক নিচ্ছে তার জমিটা, আর ক্লায়েন্ট বন্ধক দাতা। বুঝতে পারছো? তাহলে কি ব্যাংকের সাথে আমরা কি পড়ছি, অধ্যায়টা ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক পড়ছি না? তাহলে বন্ধক দাতা ও বন্ধক গ্রহীতার সম্পর্ক ব্যাংক ও গ্রাহকের মধ্যে বিরাজমান। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের, নাকি আরেকটা পয়েন্ট আছে? হ্যাঁ, ব্যাংক গ্রাহকের প্রতিনিধি। ব্যাংক গ্রাহকের প্রতিনিধি। ব্যাংক গ্রাহকের প্রতিনিধি কিভাবে হয় দেখো তোমরা। ব্যাংক বলতেছে, ক্লায়েন্ট বলতেছে যে আমার হয়ে তুমি আমার ওই সম্পদ থেকে টাকা তুলে নিয়ে আসো বা আমার দেনা পাওনা পরিশোধ করো। ব্যাংক, এই গ্রাহক কী করেছে, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে রাখছে। ঠিক আছে, ব্যাংকের নিকট তার একটি হিসাব আছে। সেই হিসাবে থেকে ক্লায়েন্ট বলল ব্যাংকে যে ওই যে উনি একজন, এই ধরো সি নামের একটি ব্যক্তি আছে, সে আমার কাছে 50,000 টাকা পায়, তুমি আমার অ্যাকাউন্ট থেকে তাকে টাকা পরিশোধ করে দাও। ঠিক আছে, আবার ডি নামের একজন ব্যক্তি আছে, ক্লায়েন্ট কী করলো, ব্যাংকে বলল যে তুমি এই ডি নামক ব্যক্তির নিকট থেকে আমি 1 লক্ষ টাকা পাবো, তুমি আমার হয়ে সে টাকাটা তুলে নিয়ে আসো। ঠিক আছে, তাহলে কি করে ব্যাংক ক্লায়েন্টের প্রতিনিধি হয়ে তার দেনা পাওনাগুলো কি করে, সমন্বয় করে থাকে। ঠিক আছে, তাহলে আমরা ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্কটা কিন্তু বুঝতে পারলাম। কয়েকটা সম্পর্ক রয়েছে, একটা হচ্ছে ডেটর ক্রেডিটর সম্পর্ক। এগুলো আমি কিন্তু সবটাই তোমাদের সাথে আলোচনা করেছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এখন যেটা আমরা পড়ব, গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব। গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব।
প্রথম যে দায়িত্ব সেটা ফেরত। আমি তোমাদেরকে কিন্তু ব্যাংকের সংজ্ঞাতে তোমরা পড়েছো যে চাহিদা মাত্র অর্থ ফেরত দিতে বাধ্য থাকবে। ব্যাংকের কাছে ক্লায়েন্ট টাকা জমা দিয়ে রাখছে, ক্লায়েন্ট যখন চাইবে তখনই ব্যাংকে সে টাকা ফেরত দিতে বাধ্য থাকবে। যেমন ধরো এই যে কয়েকজন ক্লায়েন্ট আছে, ঠিক আছে, কেউ চলতি হিসাব খুলেছে, কেউ কি বলে স্থায়ী হিসাব খুলেছে, কেউ সঞ্চয় হিসাব খুলেছে, তাই না? ধরো যিনি স্থায়ী হিসাব খুলেছিল সে 5 বছরের জন্য খুলেছে, 50,000 টাকা ব্যাংকের নিকট জমা রেখেছে যে 5 বছর পর আমি টাকাটা আপনার কাছ থেকে নিব, ব্যাংকের কাছ থেকে নিব। কিন্তু 2 বছর পর তার টাকার প্রয়োজন হয়েছে। এখন এই টাকাটা তো কার? গ্রাহকের না, সে ব্যাংকের নিকট জমা রেখেছে তার স্থায়ী হিসাবে। কিন্তু 2 বছর পর তার টাকা প্রয়োজন, সে যখন ব্যাংকের নিকট আবেদন করবে যে আমার টাকা প্রয়োজন, আমার টাকা আমাকে ফেরত দেন, ব্যাংক চাহিদা মাত্র নিয়ম নীতি অনুসরণ করে তার টাকা তাকে ফেরত প্রদান করবে। সে এক্ষেত্রে কোনো ধরনের ডিলে করতে পারবে না, ঠিক আছে? এরপর এটাই হচ্ছে অর্থ ফেরত। তার মানে কি, সময় শেষ হলে বা মেয়াদ শেষ হলে বা যখন ক্লায়েন্টের অর্থের প্রয়োজন হবে সে কি করবে, সে অর্থ ফেরত পাবে। তারপর হচ্ছে হিসাবের গোপনীয়তা। এটা কিন্তু হিসাবের গোপনীয়তা কি, ধরো এই যে ইনি একজন ক্লায়েন্ট, হ্যাঁ, ইনার নাম হচ্ছে এ, উনার ব্যাংকের নিকট একটি হিসাব আছে, সঞ্চয় হিসাব আছে। এখন এই নিয়ে আরেকজন ক্লায়েন্ট বি, এখন বি যে যদি বলে ব্যাংকে যে আমাকে এর হিসাবটা দেন, ব্যাংক জীবনেও দিবে না। ব্যাংক শুধুমাত্র কি করবে, গ্রাহকের অনুমতির সাপেক্ষে কাউকে তার হিসাবের তথ্য দিতে পারে, গ্রাহককে দিবে। এছাড়া আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে, যেমন আমরা কিন্তু অনেক ঋণ খেলাপির তথ্য জানতে পারি। কিভাবে জানতে পারি? যে দেশের আইন জানতে চায় যে এই ব্যক্তির ব্যাংক স্টেটমেন্ট আমাকে দাও, সে ঋণ কত নিয়েছে, তার জমা কত আছে। বা অনেক দুষ্কৃতকারী আছে, আইনশৃঙ্খলা ভঙ্গকারী ব্যক্তি আছে যাদের ব্যাংক অ্যাকাউন্টের হিসাব জানার প্রয়োজন হয় যে সেই অর্থটা কোত্থেকে পেয়েছে। তখন কি করতে পারে, সেটা সে দেশের সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আইনানুগভাবে জানতে চায়, সেক্ষেত্রে ব্যাংক তার হিসাবের বিবরণ তাকে দিবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের অনুমতি, বাংলাদেশ ব্যাংক যদি জানতে চায় তাহলেও কিন্তু দিবে। কিন্তু অন্য কোনো ব্যক্তিকে ব্যাংক অন্য কারো হিসাবের বিবরণী দেয় না, সেটা কি থাকে, গোপনই থাকে। শুধুমাত্র যার অ্যাকাউন্ট তাকে সে কি করে, হিসাবের বিবরণী দেয় বা তার অনুমতির সাপেক্ষেই দেয়। তাহলে হিসাবের গোপনীয়তা সম্পর্কেও কিন্তু তোমরা বুঝতে পেরেছ। তারপর হচ্ছে আমানতকারীর নির্দেশ পালন। আমানতকারী নির্দেশ পালন। এই যে আমানতকারী নির্দেশ পালন কি, দেখো ব্যাংকের যারা গ্রাহক তারা কি করে, তার ব্যাংকের নিকট অর্থ জমা রাখে, যারাও জমা রাখে তারাই তো আমানতকারী। এখন সে আমানতকারী, ধরো আমি ব্যাংকের নিকট এই যে একটা ব্যাংক, এই ব্যাংকে আমি আমানতকারী, আমার 50 লক্ষ টাকা আছে, আমি এই ব্যাংকের নিকট জমা রেখেছি। এখন আমি তাহলে কি ব্যাংকের আমানতকারী না? এখন আমি ব্যাংকে বলেছি আমার অ্যাকাউন্ট থেকে এই যে এই ব্যক্তিটাকে, ডি নামক একটি প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে তাকে 50,000 টাকা সে আমার কাছে পায়, তাকে দেন, ঠিক আছে? এই বা সে বলতে পারে, কি করতে পারে, যে আমি বলতে পারি, আমার ব্যাংকে নির্দেশ দিতে পারি যে আপনি ঢাকা থেকে বরিশালে এই ব্যাংক অ্যাকাউন্টে আমার টাকাটা ট্রান্সফার করে দিন। এই যে নির্দেশ দিচ্ছি না, তাহলে আমি আমানতকারী, আমার নির্দেশগুলো কি করছে, ব্যাংক পালন করছে। এটাই বলেছে আমানতকারী নির্দেশ পালন। তারপরে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে সুদের আদান প্রদান। সুদের আদান প্রদান কি বুঝতে পেরেছো? আমানতকারী যখন ব্যাংকে টাকা জমা রাখে,
যে ব্যাংকে টাকা জমা রাখছে সেই তো আমানতকারী, তাই না? ব্যাংকে টাকা জমা রাখছে এমনি এমনি তো সে রাখবে না, সে এর বিনিময়ে ব্যাংক তাকে কী করে, নির্দিষ্ট পরিমাণে সুদ প্রদান করে। ঠিক তেমনি আবার ব্যাংকে যারা ঋণ গ্রহীতা থাকে তারা কি করে, ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ সুদ দিয়ে থাকে। এই যে দেখো সুদের আদান প্রদান হচ্ছে না, তাহলে এটাও কি ব্যাংকের প্রতি গ্রাহকের একটি দায়িত্ব। ঠিক আছে, তারপর হচ্ছে সুবিধাজনক সময়ে ঋণ পরিশোধের সুযোগ প্রদান। সুবিধাজনক সময়ে ঋণ পরিশোধের সুযোগ প্রদান। সুবিধাজনক সময়টা কি? ব্যাংকের যে ঋণ গ্রহণকারী সে ব্যাংকে থেকে বিশাল পরিমাণে অর্থ ঋণ গ্রহণ করলো। এখন যদি ব্যাংক এত বিশাল পরিমাণ অর্থ নিল কিন্তু সময় বেশি দিচ্ছে না, না আমাকে 4 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে টাকা পরিশোধ করতে হবে, তাহলে কি সেই ব্যক্তিটা অর্থ নিয়ে ব্যবসা করবে, তারপর সেখান থেকে সে ইনকাম করে তো তারপর তাকে কি করতে হবে, ঋণ পরিশোধ করতে হবে, তাই না? এখন যদি তাড়াহুড়া করে, সময় না দেয়, তাহলে কিন্তু সেই ঋণ গ্রহীতা লাভবান হবে না। এই জন্য বলা হয়ে থাকে যে ব্যাংক ঋণ গ্রহীতাকে কী করে, সুবিধাজনক সময়ের মাধ্যমে ঋণ পরিশোধের সুযোগ দিয়ে থাকে। ব্যাংকের সাথে ঋণ গ্রহীতা আলোচনা সাপেক্ষে বা ব্যাংকের যে একটা নিয়ম আছে যে এই পরিমাণ অর্থ এত দিনে পরিশোধ করা যাবে, সেই অনুযায়ী ঋণ গ্রহীতা সুবিধাজনক সময়ে ব্যাংক কী করে, তাকে সময় প্রদান করে যে তুমি ঋণের অর্থটা এই সময়ের মধ্যে পরিশোধ করতে পারবে। তাহলে আমরা আজকে কী কী বিষয় শিখলাম? আজকে শিখলাম ব্যাংক কী, ব্যাংকে আগেই শিখেছি ব্যাংক ও গ্রাহকের মধ্যে সম্পর্কটা কী, এবং গ্রাহকের প্রতি ব্যাংক কী ধরনের দায়িত্ব পালন করে থাকে। তো শিক্ষার্থীরা, আমি বলেছিলাম যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই করবে, কিন্তু কেউ আমাকে প্রশ্ন করো নাই। আমি দেখতে পাচ্ছি এখন আছে কয়েকজন, কিন্তু তারা কেউ নাম দেয় না। অনেকের নাম দিয়েছে, অনেক ইসলাম, তারপর হচ্ছে সাদিয়া আছে, সঞ্জিদা আছে। আমি আরেকটা বিষয় বলতে চাচ্ছি, যারা 10ম শ্রেণীতে পড়ছো তাদের কবে তোমরা তো প্রিপারেশন নিতে থাকো, হয়তো সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা হবে। আর যারা 9ম শ্রেণীতে আছো, যেহেতু 10ম শ্রেণীতে উঠবে এবং এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে, নয়তো সহজেই কিন্তু 10ম শ্রেণীতে এগুলোতে গিয়ে অ্যাডজাস্ট করতে পারবে না। তো অনুশীলন অবশ্যই ভালোভাবে করবে। আজকে তোমাদের সাথে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।